ভাই কথা মুখ দিয়ে একবার বেরিয়ে গেলে সেই কথা তোমার খেসারত দিতে হবে। মানছি তোমার বিজনেস হয়ে গেছে, মানছি তোমার টাকা তোলার ঘরে টাকা তোলা হয়ে গেছে। আর এখন তুমি এভাবে বলছো যে দু বাচ্চার মা, তাকে তো আমি লিড রোলে দিতাম না। আজকের দিনে দাঁড়িয়ে থেকে মানছি তুমি যেটা বলতে চাইছো যে আজকের দিনে দাঁড়িয়ে থেকে ধূমকেতু যদি তৈরি হতে হয় তাহলে তাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করতে হবে, শুভশ্রীকে যদি নিতেই হয়। তার মানে তুমি এইভাবে কোটান করে শব্দগুলো, দুই সন্তানের মা, সংসারী মানুষ, এইভাবে তখন একরকম বলছিল। মানে সিনেমা রিলিজ হওয়ার আগে মুহূর্ত দেবের যা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যেভাবে প্রেজেন্টেশন ছিল, যেভাবে একেবারে শাড়ির আঁচল তুলে ধরছে শুভশ্রী, এতটা কেয়ারিং, এতটাই এই সমস্ত জিনিসগুলোকে তুলে তুলে ধরে দেখানো হয়েছে। অথচ বড়মার ঘরে গর্ভগৃহে বসে যখন পুজো দেওয়া হয়েছিল তখন কিন্তু রুক্মিণী মৈত্রের নামেই সংকল্পটা হয়েছিল। অ্যাজ প্রডিউসার যদি আজকে ধূমকেতু প্রডিউস করতো, শুভশ্রী গাঙ্গুলিকেই কি কাজ করতো না অন্য কোনো অপশন চলে আসতো? ডিপেন্ড করছে শুভশ্রী গাঙ্গুলি কি স্টেজে থাকতো। আমি যদি সুযোগ পেতাম তো শুভশ্রী গাঙ্গুলিকে তো সুযোগ দিতে হবে। ও কি বিবাহিত থাকতো, কি দুটো বাচ্চা থাকতো, আমার চরিত্রটা কি এই শুভশ্রী এজটাকে চাইছে না ওই শুভশ্রী এজটাকে চাই। যদি এটা আমার প্রথম ছবি হতো আজকে, তাহলে আমি রাখতাম, কিন্তু হিরোইন হিসেবে হয়তো রাখতাম না। 14ই আগস্ট রিলিজ করেছিল বইটা ধূমকেতু। তো তার মোটামুটি 3 দশক আগে থাকতে প্রচুর প্রমোশন, প্রচুর কোলাবোরেশন, একসাথে প্রমোট করা, এসব নিয়ে অনেক কিছু হয়েছে। বড় মার কাছে যাওয়া হয়েছে, একসাথে হাতে হাত ধরে নাচা গানা, ব্লক আনব্লক, এ সমস্ত অনেক টুপি টাপ্পা দিয়েছে, সোজা বাংলা ভাষায় টুপি টাপ্পা দিয়েছে। কেন না, ধূমকেতু আসছে। তো এটা জানা কথাই ছিল যে খাদানের পর ধূমকেতুকে নিয়ে প্রমোশন হবে না, সে হয় কখনো? প্রমোশনটাকে অন্যভাবে করা হয়েছে, একেবারে বড় করে ইভেন্ট করা হয়েছে, বিভিন্ন জায়গাতে তারা একসাথে এসেছে, প্রমোট করেছে। এমনকি এটা পর্যন্ত ঠিক করা হলো ঠিক ধূমকেতুর আগে যে রাজ্য সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রক তারা বলল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন হলেতে প্রাইম টাইমে দুপুর 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বাংলা সিনেমা চালাতেই হবে। তো ধরে নিলাম ধূমকেতু মোরাললেস 12 কোটি টাকা ইনকাম করেছে, আমি ধরে নিচ্ছি, অনগোয়িং আছে এখনো। তো যা প্রফিট করার তো ঢুকে গেছে টাকা। জয়েন্ট ভেঞ্চার্সে হয়েছে রানা সরকার, আর এদিকে হচ্ছে দেব ভেঞ্চার্সের দেবের সাথে হয়েছিল, এটা কোলাবোরেট হবে। তো এই বইটা রিলিজ হওয়ার 3 দিন পর দেব একটা ইন্টারভিউ দিয়েছিল, সেখানে বলেছিল যে খাদানের পর আমার পরের বই ছিল রঘু ডাকাত, মাঝখানে ধূমকেতু রিলিজ করার মতো একটা স্লট পেয়েছি। তো সেটাকে এমনভাবে ইউটিলাইজ করতে হবে যাতে আমি সেই দেব শুভশ্রীর যে নস্টালজিক ব্যাপারটা রয়েছে, যে ইমোশনটা গেছে, ওইটাকে যদি তুলে আনতে পারি তাহলে বইটা চলে যাবে। আমাদের সবচেয়ে বেশি ভয় ছিল একটা মরা ছবিকে আমরা রিলিজ করতে যাচ্ছি, অ্যান্ড যেখানে আমার রঘু ডাকাত আছে আর ওইদিকে খাদান রিলিজ হয়েছে। এনি একটা উড হ্যাভ সেটকে তার মাঝখানে এই সাহসটা নেওয়া এবং নিজেকে কনভিন্স করা আমি এর মাঝখানে এটা বিক্রি করবো। আমি এর মাঝখানে দর্শক বুঝতে পারবে না ইট ইস নট লেস দেন খাদান, ইস নট লেস দেন রঘু ডাকাত। কারণ আমরা খাদানে বলছিলাম আমরা গ্রামে গ্রামে পৌঁছবো, যারা আমার দর্শক। ধূমকেতুর জন্য আমার কাছে একদম ক্লিয়ার ছিল আমি আজকে ধূমকেতু আজকে দর্শককে বিক্রি করতে পারবো না যদি না আমি ওদিকে 10 বছর পিছিয়ে নিয়ে যেতে পারি। আমি সেই ইভেন্টটা করলাম যেখানে পুরো ওয়ার্ল্ডটাকে তৈরি করলাম, যারা আমাদের দর্শক ছিল একটা সময়। সেই ইউথটাকে, সেই জেনারেশনটাকে আমি যদি জাগিয়ে দিতে পারি, যদি আমি ফ্রি আনতে পারি, আই এম দেয়ার। বেসিক্যালি ধূমকেতু একটা যে প্লটের উপর বানানো, সেটা একটা টেররিজম, যেটা ছেলে হঠাৎ করে গায়েব হয়ে গেল এবং সে টেররিস্ট হয়ে গেছে। যেখানে কিনা দেব শুভশ্রীর কোনো কেমিস্ট্রি বা সেই অর্থে ওদেরকে নিয়ে কোনো গল্পই নেই, যেখানে রয়েছে অনেকটা জায়গা জুড়ে রুদ্রনীল আর দেব। এখন বইয়ের কি গল্প সেইটাকে যদি তুলে ধরে এগোনো যায় তাহলে কিন্তু হয়তো বইটা এই এত নাম্বার অফ প্রফিট বা এত নাম্বার অফ বিজনেস করতেই পারে না, এত ফুটফলস পড়বেই না, যাবি না লোকে দেখতে। কিন্তু দেব সে তো মাস্টার মাইন্ড, সে একজন মাস্টার মাইন্ড, বয়স কম, পেটে শিক্ষা আছে, জানে এত বছর ধরে অভিনয় করছে যে কোন ব্যাপারগুলোকে নিয়ে সুরসুরি বা কিভাবে একটা প্রমোট করতে পারলে বিজনেস চলবে, লাইক বইটা চলবে। বই মানে একটা প্রজেক্ট, যে আমার 5 কোটি 7 কোটি ইনভেস্ট হয়েছে, আমাকে এখান থেকে মিনিমাম 14 কোটি 15 কোটি 20 কোটি তুলতে হবে সিঙ্গেল স্ক্রিন বা মাল্টিপ্লেক্স সিনেমা হল থেকে। তারপর তো ওটিটি আর ডিজিটাল রাইটস আছে। তো সেই জিনিসটাকে কাজে লাগিয়েছে। এখন ও ভাবলো যে আমি যদি সেই দেব শুভশ্রীর সেই ব্যাপারটাকে তুলে আনতে পারি তাহলে হবে। বই চলে গেছে, মিটে গেছে। ওই ইন্টারভিউতেই দেব বলেছিল যে আজকের দিনে যদি আমি এই বইটাকে বানাতে চাই তাহলে আমাকে ভাবতে হবে। হয়তো ওর পরিপ্রেক্ষিতে যে ভাবনা নিয়ে কথাটা বলেছে সেই ভাবনাটা ঠিক, যে আমি যদি এখনকার দিনে দাঁড়িয়ে থেকে আমি দেব শুভশ্রীকে কাস্টিং করতে যাই তাহলে শুভশ্রী এখন বর্তমানে 2 সন্তানের মা, কথাটা এইভাবে বলা যেত। ও বললো 2 বাচ্চার মা। ও যেভাবে বলেছে সেখানে বলেছে যে আমি সাপোর্টিং অ্যাক্টর বা অন্য কোনো রোলে দিতাম, লিডিং অ্যাক্ট্রেস হিসেবে দিতাম না। তার মানে কোথাও ছোটও তো করতে পারে, আমি ধরে নিচ্ছি। ও জানে আমি দেব আর শুভশ্রী দুজনকে আনতে হবে, প্রমোশনে নিয়ে যেতে হবে, আমাকে বইটা চালাতে হবে।
অ্যাজ এ প্রডিউসারের ভাবনা থেকে সে করেছে। দেব শুভশ্রীকে নিয়ে এসছে, শুভশ্রী গেছে, প্রমোট করেছে, দ্যাটস ইট, গল্প শেষ, বই মিটে গেছে, টাকা উঠে গেছে। দেব এখন তার যে বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে সে প্রমোট করছে, যেভাবে সে এখন কথা বলছে যে আমি আছি রুক্মিণীর সাথে, ও আছে ওর মতো করে, এইরকম ভাবে বলছে। কিন্তু তখন কিরকম ভাবে কথাবার্তা, আমি দেব, দেবের জায়গায় থাকবে। তখনকার যে ইন্টারভিউগুলো যদি দেখেন, তাহলে তার মানে কি ব্যাপারটা, মানুষকে পুরো আইওয়াশ করছে। এই পরিপ্রেক্ষি থেকেই বোঝা যায় যে মানুষকে আইওয়াশ করছে, এবং মানুষকে আইওয়াশ করেই কিন্তু ও বইটাকে প্রমোট করে বিজনেস যা করার করে নিয়েছে। ও একজন পলিটিশিয়ান, ও একজন এমপি। ঘাটাল মাস্টার প্ল্যান হলো কি হলো না, সেখানে সামনের দিকে একটা খাল কাটা হলো, কিছু কাজ শুরু হয়েছে, আইওয়াশ হচ্ছে। ও নিজেও জানে যে এই ঘাটাল মাস্টার প্ল্যান 2026-এর আগে হবে কিনা সিওরিটি নেই। 2025-এর বর্ষা অলমোস্ট শেষের দিকে, 2026-এর ভোট আছে মোস্ট প্রবলি এপ্রিল মেতে, তারপর তো বর্ষা, মানে ভোট হয়ে যাওয়ার পর তো বর্ষা। তাহলে কি আইওয়াশ হচ্ছে? আপনি যদি একটু ডিপলি ভাবেন তাহলে বোঝা যাবে এই কথার পরিপ্রেক্ষিতে শুভশ্রী কোথাও অফেন্ডেড হয়েছে, হওয়াটা স্বাভাবিক। কথা বলে আমার জানা নেই। একজন নারীর ট্যালেন্ট, সে কতটা ট্যালেন্টেড বা তার ক্যাপাবিলিটি কতটা, সেটা জাজ করা উচিত নয় যে তার কটা সন্তান আছে। এটা একটা টিপিক্যাল পুরুষদের মেন্টালিটি। একজন মা হয়ে গেছে মানেই তাকে সাইড ক্যারেক্টার, মানে তো ছোট করা, মানে ডিসরেসপেক্ট করা। সব পুরুষ কিন্তু এটা নয়, এরকম ভাবেন না। কারণ আমার হাজব্যান্ড, আগেন আমি আমার বরের কথাই বলবো, সে মনেই করে প্রত্যেকটা নারী এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ক্রিয়েশন। আমি যাই করেছি উইথ অল মাই হার্ট, যেটাই করেছিলাম একদম অনেস্টির সাথে করেছি, ফলো করেছি উইথ অল মাই অনেস্টি, বন্ধুত্বের হাত বাড়িয়েছি উইথ অল মাই অনেস্টি। ভাই আমি তোমার কথা অনুযায়ী সব জায়গায় প্রমোশনে গেলাম, বড় বড় মন্দিরে পর্যন্ত গেলাম, বিভিন্ন জায়গাতে আমি হাত নেড়ে নেড়ে একসাথে অনেকগুলো কথা বলেছি যে হ্যাঁ, ব্লগ তো আমি করিনি, ব্লগটাকে করেছিল। কিন্তু নারীকে সম্মান দেওয়াটা তো দরকার। সন্তান নামক একটা সিনেমা হয়ে গেছে, মিঠুন চক্রবর্তীর সাথে ভালো সিনেমা হয়েছে, কাদানের সাথে রিলিজ করেছিল, নো ডাউট ভালো সিনেমা, ভালো স্টোরি ছিল। তারপর তো সৃজিতের একটি বই আসছে, লহ গৌরাঙ্গ নামক একটা সিনেমা আসছে। তাহলে এটা কেমন একটা দ্বিচারিতা হয়ে গেল না? এই কথাটা যে ইন্টারভিউটা, বইটা রিলিজ হওয়ার 2 দিন পর বলেছিল যে 2 বাচ্চার মা হয়ে গেছে, তাকে আমি হয়তো লিড রোলে দিতাম না, সেটা নিয়ে তো প্রচুর জলঘোলা হয়েছে। হওয়ার পর এখন ডাইরেক্ট ক্লাস যখন হয়ে গেছে, তখন ও সেটার ক্লারিফিকেশন দিয়ে আমি এভাবে বলতে চাইনি, আমার কথাটাকে অন্যভাবে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। ভাই কথা মুখ দিয়ে একবার বেরিয়ে গেলে সেই কথা তোমার খেসারও দিতে হবে। মানছি তোমার বিজনেস হয়ে গেছে, মানছি তোমার টাকা তোলার ঘরে টাকা তোলা হয়ে গেছে, আর এখন তুমি এভাবে বলছো যে 2 বাচ্চার মা, তাকে তো আমি লিড রোলে দিতাম না। আজকে দিনে দাঁড়িয়ে থেকে মানছি তুমি যেটা বলতে চাইছো যে আজকে দিনে দাঁড়িয়ে থেকে ধূমকেতু যদি তৈরি হতে হয়, তাহলে তাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করতে হবে, শুভশ্রীকে যদি নিতেই হয়। তার মানে তুমি এইভাবে কোটান করে শব্দগুলো, 2 সন্তানের মা, সংসারী মানুষ, এইভাবে তখন একরকম বলছিল। মানে সিনেমা রিলিজ হওয়ার আগে মুহূর্ত দেবের যা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যেভাবে প্রেজেন্টেশন ছিল, যেভাবে একেবারে শাড়ির আঁচল তুলে ধরছে শুভশ্রী, এতটা কেয়ারিং, এতটাই এই সমস্ত জিনিসগুলোকে তুলে তুলে ধরে দেখানো হয়েছে। অথচ বড়মার ঘরে গর্ভগৃহে বসে যখন পুজো দেওয়া হয়েছিল, তখন কিন্তু রুক্মিণী মৈত্রের নামেই সংকল্পটা হয়েছিল। তখন কিন্তু সে তার পরিবারের জন্য ভেবেছে। তো এগুলো অনেক কিছু ভাববার থাকে। মানে দুটো ইভেন্ট আমার সাথে গেছে, একটা ইভেন্টও শুরু করেছে। আমার জন্য গান ছিল, আমার টিম বানিয়েছিল 1 2 3। আমি যখন শুনলাম, কারণ না আমার মনে হয় শুভশ্রীর জন্য আমার গান বানানো উচিত, কারণ আমার কাছে সত্যি সুপারস্টার। আমি কি আমার টিম বলেছিল কি ওর খারাপ লেগেছে, আমি পার্সোনালি যখন বম্বেতে শুট করেছিলাম ফোন করেছিলাম, তো ফোন করে জিজ্ঞেস করলাম কিছু হয়েছে, তোমার কিছু মনে হয়েছে? যার জন্য করি চুরি সেই বলে চোর, ব্যাপারটা এই জায়গায় দাঁড়ালাম। নো ডাউট আমি প্রথম থেকেই বলেছিলাম যে হয়তো আমি ওটা দেখতে যাবো কিনা ঠিক নেই। হ্যাঁ, দেবের সিনেমা দেখি, ঠিক আছে, বাট এমন নয় যে সব সিনেমা দেখি। কোন একটা সময় প্রচুর দেখতাম, তখন একরকম বয়স ছিল, সময়ের সাথে সাথে ম্যাচুরিটি এসেছে। আমি এখন সিলেক্টেড মুভি দেখি। আমি কোথাও জানতাম যে এটা যদি দেখতেই হয়, তাহলে আমাকে ভাবতে হবে যে দেখতে যাবো কিনা। সেই ভাবনাটা আমার মধ্যে আসেনি, তাই আমি আর যাওয়া হয়ে ওঠেনি। দেবের সিনেমা মানেই যেতে হবে তার কোনো মানে নেই। তার কারণ বহু মানুষ দেখলাম, দেব ফ্যান ক্লাব, আরো যারা যারা রয়েছে দেবের যারা ফ্যান ক্লাব রয়েছে, তারা ওই সব পুরোনো গানগুলো বাজিটা যে সকালবেলা বেরিয়েছে মানে পুজো দিতে দিতে সিনেমা দেখতে যাচ্ছে, রাত 2:30-এর সময় শো হাউসফুল যাচ্ছে। মানে এগুলো আমি জানি না এগুলো কোনো লজিক আছে কিনা। ওয়েস্ট বেঙ্গলের তো আরো অনেক টাফ সিচুয়েশন আছে, চাকরি বাকরি নেই, জয়েন্টের রেজাল্ট অনেক লেটে বেরোচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন কিছু গাফিলতি আছে, এসএসসির পরীক্ষা বাতিল হবে কি হবে না, অযোগ্যদের তালিকা, এসব অনেক কিছু চলছে ওয়েস্ট বেঙ্গলে। তার মধ্যে ভালো ভালো স্টুডেন্টরা বাইরে পড়তে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে অনেক কিছু চলছে। এই সব কিছুর মাঝে ধূমকেতু, দেব, শুভশ্রী, এসব যাদের কাজকর্ম নেই, মানে ওটা
ওটা ভাবার মতো এখন পরিস্থিতি নেই ভাই, নিজেদের নিয়ে ভাবাটা বেশি দরকার। আ- আমি শুধুমাত্র এই কন্টেন্টটা বানাচ্ছি তাদের উদ্দেশ্যেই, তাদেরকে অ্যাওয়ার করার জন্য। দেব শুভশ্রী দিয়ে কিছু হবে না আলটিমেটলি। দেব একজন ব্যবসায়ী, সে একজন অ্যাক্টর, ব্যবসায়ী, সে সিনেমা করছে, সেখান থেকে প্রফিট গেইন করছে। আর আমরা মুরগি হয়ে তার কথায় নিচে লাফিয়ে লাফিয়ে সিনেমা দেখে তাকে টাকা দেওয়ার বা তাকে বড়লোক করার খুব একটা দরকার নেই। মানে কিছু কথা আমি না বলেই পারছি না। আমির খান কিছুদিন আগে একটা কথা বলেছিল যে আমাদের দেশের সিনেমা দেখে 3.3%, 140, বর্তমানে 160 কোটি, তার 3.3% মানে হয় অ্যারাউন্ড 3.3%ও হচ্ছে না, অ্যাকচুয়ালি 3%, অ্যারাউন্ড এই 4-4.5 কোটি মানুষ সিনেমা দেখে সারা বছরে। তাতেই এত কোটি টাকা রোজগার হয়ে যায় সবার, অল জোন, অল ল্যাঙ্গুয়েজ, সব ধরে বলছি। তার মানে বাকি পার্সেন্ট মানুষ তো সিনেমা না দেখেই কাটাচ্ছে দিন। তারা নিজেদের কাজকর্ম, নিজেদের লাইফ নিয়ে ভাবছে। সিনেমা অবভিয়াসলি দেখা কখনো কখনো উচিত, যে সিনেমাটা আমরা দেখি কেন, আমাদের বিনোদন বলতে আমাদের যে হেক্টিক লাইফ স্ট্রেস সেটা কমানোর জন্য, যে একটু রিফ্রেশমেন্টের জন্য সিনেমা দেখাটা দরকার অবশ্যই। তার জন্যই সিনেমা দেখা বিনোদনমূলক প্রচার। খেলা যেমন আমাদেরকে স্পোর্টিং স্পিরিটটা শেখায়, নট অনলি দ্য এন্টারটেনমেন্ট, স্পোর্টিং স্পিরিটটা নেয় খেলা দেখা দেখে, সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে। সিনেমা আমাদের কিছুটা বিনোদন দেয়, অনেক অটোবায়োগ্রাফি রিলেটেড জিনিস থাকে যেগুলো আমরা তথ্যচিত্রের মাধ্যমে জানতে পারি, বুঝতে পারি, নীতিগত শিক্ষা নিতে পারি। তাই সিনেমাকে ছোট করা উচিতও নয়। সিনেমা একটা বড় এক্সপেনশন, তা নিয়ে পড়াশোনা, রিসার্চ অনেক কিছু হয়েছে এবং সেগুলোরই অ্যাপ্লিকেশন হয় একটা মুভি বানাতে। কিন্তু কখনো কখনো দেখি মানুষজন এতটাই আবেগে ভেসে যায়, এবং সকালবেলাতে 6টার সময় দেবের সিনেমা বেরোচ্ছে বলে যে আবেগ, যে এনথুসিয়াজম, যে এনার্জিটা আমরা দিচ্ছি, সেই এনার্জিটা আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য দিতে পারলে আমার মনে হয় সেটা আরো বেটার হবে। এটা আমার মনে হয়েছে। বাকিরা হয়তো আমার কথাটা কতটা বুঝলো, কতটা নিল আমি জানি না। স্টেটি নন, অং স্টোরিজ।